আজকে মূলত আলোচনা করব কত ধারা 102 ধারা 103 ধারা 104 ধারা 105 ধারা এবং এর পাশাপাশি আমরা জব্দ তালিকা কাকে বলে, জব্দ তালিকা কিভাবে করতে হয়, জব্দ তালিকার পাত কয়টি এবং জব্দ তালিকা কয় কপি করতে হয়, এই বিষয়গুলো আলোচনা করব। তার পাশাপাশি গৃহ তল্লাশির পূর্বে, সময় এবং পরে কি কি কার্যক্রমগুলো করতে হয় সেই বিষয়টা আলোচনা করব। পাশাপাশি আমরা যে আপনি টল ডিউটিতে থাকা অবস্থায় যদি কোনো জানতে পারলেন যে কোনো চুরাই মাল আছে, সেটা উদ্ধারের পদ্ধতি কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের আজকের প্রথম আলোচনার বিষয়টা হবে যে আবদ্ধ স্থানে তল্লাশি। এটা ফৌজদারি কার্যবিধি আইনের 102 ধারায় বলা আছে। তাহলে 102 ধারায় কি বলছে যে আবদ্ধ স্থানে আপনি কিভাবে তল্লাশি করবেন। তাহলে এটা 3টা কোটেশন দেওয়া আছে। আবদ্ধ স্থানে তল্লাশি করার ক্ষেত্রে আপনাকে 102 ধারায় 3টা কোটেশনে কথা বলা আছে। প্রথম কোটেশনে বলা আছে যে আবদ্ধ স্থানে আপনি তল্লাশি করবেন সেই বাড়ির মালিকের অনুমতি নেবেন। বাড়ির মালিক আপনাকে অনুমতি দিবে এবং আপনাকে তল্লাশি করার জন্য যুক্তিসঙ্গত সকল ধরনের সুযোগ সুবিধা দিবে। তাহলে আমরা 102 ক্লোজ 1-এ কি পেলাম যে বাড়ির মালিকের কাছে আপনি অনুমতি চাইবেন, বাড়ির মালিক আপনাকে অনুমতি দিবে এবং আপনাকে তল্লাশি কাজে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার দরকার ঠিক তত ধরনের সুযোগ সুবিধা বাড়ির মালিক দিবে। কত? 102 ক্লোজ 1। 102 ক্লোজ 2, যদি বাড়ির মালিক আপনাকে ভিতরে প্রবেশ করতে অনুমতি না দেয় তাহলে আপনি অত্র আইনের 48 ধারা মোতাবেক দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করতে পারবেন এবং তথায় কি আছে তা তল্লাশি করতে পারবেন। তাহলে 102 ক্লোজ 2-এ কি বলছে যে যদি বাড়ির মালিক আপনাকে অনুমতি না দেয় তাহলে আপনার করণীয় হবে কি 48 ধারার বিধান অনুসারে দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করবেন এবং আপনার তল্লাশি কার্যক্রম পরিচালনা করবেন। এটা ছিল 102 ক্লোজ 2। 102 ক্লোজ 3 ধারায় যেটা বলা হয়েছে যে আপনি তল্লাশি কালে যদি কোনো মালামাল না পান, সেক্ষেত্রে যদি সেখানকার উপস্থিত কোনো ব্যক্তিকে আপনার সন্দেহ হয় তাহলে আপনি ওই উপস্থিত ব্যক্তির দেহ তল্লাশি করতে পারবেন। তাহলে 102 ক্লোজ 3-এ আমরা কি পেলাম? 102 ক্লোজ 3-এ যে কথাটাই পাইলাম যে আমরা যদি কোনো তল্লাশির যে মালামাল, সেই মালামাল যদি ওই গৃহে না পাই বা ওই আবদ্ধ স্থানে যদি না পাই, সেক্ষেত্রে যদি সেখানে উপস্থিত কোনো ব্যক্তিকে যদি আমাদের সন্দেহ হয় যে ওই ব্যক্তির কাছে এই মালামাল আছে, তাহলে আপনি কি করবেন? ওই ব্যক্তির দেহ তল্লাশি করবেন। এটা কত ধারায়? 102 ক্লোজ 3 ধারা। তাহলে আমরা এখন অনেক সময় আসে যে দেহ তল্লাশি, পুলিশ কি তল্লাশি পরোয়ানা ছাড়া দেহ তল্লাশি করতে পারে? হ্যাঁ, এই যে আপনার 102 ক্লোজ 3 ধারা মোতাবেক সন্দেহজনক ব্যক্তির দেহ আপনি তল্লাশি করতে পারবেন। আবার এখানে প্রশ্ন আসে যে পুলিশ কি সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি করতে পারেন? হ্যাঁ, এই যে 102 ক্লোজ 3 উপধারা মোতাবেক পুলিশ সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি করতে পারবেন। আর তল্লাশি মানেই আমরা বলছি পিআরবি 280 বিধি। তাহলে এই 102 ধারার সাথে 280 বিধি আমরা ব্যবহার করব। তাহলে 102-এর যে 3টা কোটেশন, আবদ্ধ স্থানে তল্লাশি করার ক্ষেত্রে আমরা প্রথমে বাড়ির মালিকের অনুমতি নিব, বাড়ির মালিক অনুমতি দিবে এবং সকল ধরনের সুযোগ সুবিধা দিবে। 2-এ যেটা বলছে যে বাড়ির মালিক যদি অনুমতি না দেয় তাহলে 48 ধারা বিধান অনুসারে আমরা দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করব। 3-এ বলছে যে তল্লাশি কালে যদি কোনো মালামাল না পাওয়া যায়, যদি সন্দেহ হয় যে উপস্থিত কোনো ব্যক্তির নিকট মালামাল আছে, তাহলে ওই ব্যক্তির দেহ আমরা তল্লাশি করতে পারবো। কার দেহ? সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি করতে পারবো।
এর সাথে আমরা পিআরবি ব্যবহার করব 280 বিধি। তাহলে আমাকে যদি এখন প্রশ্ন আসে যে আবদ্ধ স্থানে তল্লাশির নিয়মাবলী আলোচনা করো, তাহলে আমরা পারবো না। আবার সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশির বিধান কি, তাও আমরা পারবো। বা কোনো পুলিশ কি পরোয়ানা ছাড়া কি দেহ তল্লাশি করতে পারে, তাও আমরা পারবো। তাহলে আমরা 102 ধারা মোটামুটি মনে হয় সকলেই পারবো। এরপরে আমরা পড়াবো 103 ধারা। 103 ধারায় হচ্ছে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি। কাদের উপস্থিতিতে? সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি। এটা কত ধারায় বলা আছে? 103 ধারায়। তাহলে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি আমরা কিভাবে করব? 103 ধারায় বলছে যে আপনি যে স্থানে তল্লাশি করবেন সেই স্থানে বা সেই এলাকার বা সেই শহরের যেখানেই হোক, আপনি যে স্থানে তল্লাশি করবেন, এক কথা সেই এলাকার 2 জন, কয়জন? 2 জন, কমপক্ষে 2 জন হতে হবে। এমসিকিউ হতে পারে যে তল্লাশিকালে সাক্ষীর পরিমাণ কত হবে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, তাহলে 2 জন, মানে কমপক্ষে 2 জন হতে হবে। তাহলে 2 জন, ওই এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য আপনি কি করবেন? প্রস্তাব করবেন বা আসার জন্য কে লিখিত আদেশ দিবেন। কত দ্বারা বলা আছে? 103 ক্লোজ 1। এই যে দেখেন, এখানেও আপনি কি লিখিত আদেশ দিতে পারেন। কাকে? সাক্ষীকে হাজির হওয়ার জন্য। কত দ্বারায়? 103 ক্লোজ 1 দ্বারায়। এখন 103 ক্লোজ 2 দ্বারায় যেটা বলা আছে যে এই সাক্ষীদের উপস্থিতিতে, কাদের? সাক্ষীদের উপস্থিতিতে আপনি কি করবেন? ওই গৃহ বা ওই আবদ্ধ স্থানটি তল্লাশি করবেন এবং কোথায় কি আছে প্রত্যেকটা বিষয় তন্ন তন্ন করে আপনাকে তল্লাশি করতে হবে এবং যে সকল মালামাল পাওয়া যাবে তার একটা জব্দ তালিকা তৈরি করতে হবে। তাহলে আমরা জব্দ তালিকার এখানে ধারা কিন্তু পেয়ে গেছি। 103 ক্লোজ 2 ধারায় বলছে জব্দ তালিকা তৈরি কথা। তাহলে আমাদের যদি এখন আসে যে জব্দ তালিকা প্রস্তুতির নিয়মাবলী বা জব্দ তালিকা তৈরির নিয়মাবলী, তাহলে আমরা কি কত ধারা দিব? 103 ক্লোজ 2 ধারা। পিআরবি তো আমরা 280 বিধি ব্যবহার করব। তাহলে আমরা 103 একে কি পেলাম? যে যেখানে আমরা তল্লাশি করব সেখানকার 2 জন গণ্যমান্য ব্যক্তিকে আমাদের সম্মুখে হাজির হওয়ার জন্য কি করব? লিখিত আদেশ দিব বা নোটিশ দিব বা নির্দেশ দিব। কাদেরকে? ওই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি, এইরূপ ব্যক্তিকে। তারপরে এই উপস্থিত সাক্ষীদের সম্মুখে আমরা কি করব? ওই গৃহ তল্লাশি করব এবং গৃহ তল্লাশি প্রত্যেকটা স্থান তন্ন তন্ন করে তল্লাশি করব এবং যে সমস্ত মালামাল পাওয়া যায় তার একটা তালিকা প্রস্তুত করে, মানে তার একটা জব্দ তালিকা প্রস্তুত করে ওই সাক্ষীদের স্বাক্ষর নিব। এটা কত ধারায় বলা আছে? 103 ক্লোজ 2 ধারা। 103 ক্লোজ 3 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে এই উপস্থিত, মানে যার বাড়ি আমরা তল্লাশি করব সেই বাড়ির মালিক অথবা তার দখলদার অথবা তার জিম্মাদারকে সঙ্গে নিয়ে আমাদের এই গৃহ তল্লাশি করতে হবে এবং যে সমস্ত মালামাল পাওয়া যায় তার একটা তালিকা তাকে দিতে হবে। যদি এখন এমসিকিউ আসে যে গৃহ তল্লাশির কালে কাকে সঙ্গে নিতে হবে, কতি দিল বাড়ির মালিককে, কতি দিল দখলদারকে, গতি দিল তার প্রতিনিধিকে, গতি দিল উপরের সব কয়টি, তার মানে উপরের সব কয়টি। এরপরে দিল যে গৃহ তল্লাশি করাকালে বাড়ির মালিককে কি জব্দ তালিকার কোনো কপি দিতে হবে। কত ধারায় দিল? 103 ক্লোজ 1, 103 ক্লোজ 2, 103 ক্লোজ 3। তাহলে উত্তর হবে 103 ক্লোজ 3 ধারা মোতাবেক কি করা হয়? এই বাড়ির মালিককে আমরা একটা কপি দিব। তাহলে আমাদের এখানে এমসিকিউ হইতে পারে যে তল্লাশি করার কালে বাড়ির মালিককে কত ধারা মোতাবেক আমরা কপি দিব? 103 ক্লোজ 3 ধারা মোতাবেক আমরা তল্লাশির একটা কপি বাড়ির মালিককে দিব।
এরপরে 104 ধারা, 104 ধারায় যে কথাটা বলা আছে সবাই একটু গুরুত্ব সহকারে শুনবেন। এই যে আমরা 102 ধারার ক্লোজ 3 উপধারা, 102 ধারার ক্লোজ 3 উপধারায় যে কথাটা আমরা পাইছি যে সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি, এই সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি করাকালে যদি আপনি কোনো বস্তু বা আলামত পান তাহলে তার একটা তালিকা প্রস্তুত করবেন এবং এই তালিকার একটা কপি ওই ব্যক্তিকে দিতে হবে। তার মানে কি 103-এর ক্লোজ 4 কি বলছে যে 102-এর ক্লোজ 3 দ্বারা যে ব্যক্তি দেহ তল্লাশি করলেন তার কাছ থেকে যা কিছু পাবেন তার একটা তালিকা তাকে দিতে হবে। এটা বলা আছে 103-এর ক্লোজ 4 উপধারা। 103-এর ক্লোজ 5 উপধারায় আমরা দেখতে পাই যে আপনারা ওই যে 103-এর ক্লোজ 1 ধারা মোতাবেক যে সাক্ষীকে আপনার সম্মুখে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিলেন বা নির্দেশ দিলেন, কিন্তু ওই সাক্ষী আপনার সম্মুখে হাজির হলো না, তা বা আপনার কাজে সাহায্য করলো না, তাহলে আপনি তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের, কোন আইনের? দণ্ডবিধি আইনের 187 ধারা মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। তাহলে দণ্ডবিধি আইনের 187 ধারা মোতাবেক আমরা কি করব, যে সাক্ষী আদালতে মানে পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করলো না তল্লাশির কাজে, সেই সাক্ষীর বিরুদ্ধে আমরা 187 ধারা মোতাবেক মামলা দিতে পারবো। আর তার শাস্তি হবে কত ধারা? 6 মাস পর্যন্ত কারাদণ্ড, সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। এই ছিল আমাদের 103 ধারার আলোচনা। তাহলে 103 ধারা থেকে আমাদের কি কি ধরনের এমসিকিউ হইতে পারে? 103 ধারায় আমাদের এমসিকিউ হইতে পারে যে সাক্ষীদের উপস্থিতিতে কোন ধারা মোতাবেক তল্লাশি কাজ পরিচালনা করা হয়। 1 নম্বরে দিল 102 ধারা, খতে দিল 102 ধারা, খতে দিল 103 ধারা, গতে দিল 104 ধারা, ঘতে দিল 105 ধারা। উত্তর হবে 103 ধারা। এরপরে দিল যে সাক্ষীদের উপস্থিতির জন্য কি ধরনের আদেশ দিতে হবে। ক নম্বরে দিল মৌখিক আদেশ, খ নম্বরে দিল লিখিত আদেশ, গ নম্বরে দিল রিকোজিশন, গ নম্বর দিল কোনোটি নয়। তাহলে আমাদের খ নম্বর হবে লিখিত আদেশ দিতে হবে। এখন আবার এখানে এমসিকিউ হইতে পারে যে তল্লাশিকালে কয়জন সাক্ষীর প্রয়োজন? একজন। কমপক্ষে কয়জন সাক্ষীর প্রয়োজন? তাহলে দিলে 1 জন, 2 জন, 3 জন, 4 জন। তাহলে উত্তর হবে 2 জন। কমপক্ষে 2 জন সাক্ষীর প্রয়োজন। আবার এমসিকিউ হইতে পারে যে তল্লাশিকালে কি ধরনের সাক্ষী প্রয়োজন হবে। 1 নম্বরে দিল উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি, কতে দিল অন্য এলাকার ব্যক্তি, গতি দিল কোনো পুলিশ কনস্টেবল, ঘতি দিল কোনোটি নয়। তার মানে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি হতে হবে। এরপরে দিল যে তল্লাশিকালে কাদের উপস্থিতিতে তল্লাশি কাজ পরিচালনা করতে হবে। কতি দিল সাক্ষীর উপস্থিতিতে, খতি দিল বাড়ির মালিকের উপস্থিতিতে, গতি দিল জিম্মাদারের মানে দখলদারের উপস্থিতিতে, ঘতি দিল উপরের সব কয়টি। তার মানে উপরের সব কয়টি। এরপরে আসলো যে জব্দ তালিকা কত ধারায় করা হয়। তারপর দিলে 103-এর ক্লোজ 1, 103-এর ক্লোজ 2, 103-এর ক্লোজ 3, 103-এর ক্লোজ 4। তাহলে 103-এর ক্লোজ 2 ধারায়। এরপরে আপনার এমসিকিউ হইতে পারে, কত এমসিকিউ বলবো এখানে দেখেন, কিন্তু আপনি যদি মূল ধারাটা জানেন যে 102 ধারা মোতাবেক যে ব্যক্তির দেহ তল্লাশি করা হলো কোন ধারা মোতাবেক তাকে একটা কপি দিতে হবে। দিলে 102-এর ক্লোজ 1, 2, তারপরে 102-এর ক্লোজ 3, 102-এর ক্লোজ 4। তাহলে 102-এর ক্লোজ, 103-এর ক্লোজ 4 ধারা মোতাবেক ওই 102-এর যে 3 ধারার ব্যক্তির যে মালামাল পাওয়া গেল তার একটা তালিকা দিতে হবে। এরপরে দিল যে আপনাকে যে সাক্ষী যদি উপস্থিত না হয় তাহলে তার বিরুদ্ধে কোন ধারায় ব্যবস্থা নেওয়া যাবে। দণ্ডবিধি আইনের দিল 187 ধারা, 186 ধারা, 176 ধারা, 188 ধারা। তাহলে উত্তর হবে 187 ধারা। এভাবে আমরা অনেকগুলো এমসিকিউ এখান থেকে পেতে পারি। এরপরে আমি পড়াবো আপনাদের আর একটা ধারা, 104 ধারা। এই 104 ধারায় যে কথা বলা আছে
যে আমরা ওই যে 96 ধারা মোতাবেক বা 94 95 ধারা মোতাবেক যে কোনো বস্তু বা দলিল আদালতে উপস্থাপন করলাম বা কোনো চিঠিপত্র বা পার্সেল আদালতে উপস্থাপন করলাম, আদালত চাইলে তার বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই দলিল বস্তু বা চিঠিপত্র পার্সেল আটক রাখতে পারে। এটা কত ধারায় বলা আছে? 104 ধারায়। তাহলে 104 ধারায় কি বলছে? যে আদালতে যে সমস্ত আপনি আলামত উপস্থাপন করবেন, আদালত চাইলে ওই সমস্ত আলামত কি করতে পারেন? আটক করতে পারেন। সে হোক বস্তু বা দলিল বা চিঠিপত্র বা পার্সেল বা টেলিগ্রাম, যেটাই হতে পারে। এটা বলা আছে কত ধারায়? 104 ধারায়। 105 ধারায় যেটা বলা আছে, ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা দিতে পারেন অথবা নিজে গিয়েও তল্লাশি কাজ পরিচালনা করতে পারেন। যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে ওই যে আপনার অস্ত্র আইনেরই কথা বলি, যে কোথাও একটা অস্ত্র আছে, তাহলে সেখানে অস্ত্র আইনে 25 ধারা মোতাবেক আমরা তল্লাশি পরোয়ানা ম্যাজিস্ট্রেট দিতে পারেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, যে তিনি যে এটা তল্লাশি করবেন। অথবা তিনি যদি মনে করেন যে যেখানে অস্ত্র আছে তিনি নিজে যে তল্লাশি করবেন, তাও করতে পারেন। এটা অস্ত্র আইনে 25 ধারা। আবার আমাদের এখানে যেটা বলা আছে যে 105 ধারায়, যে তিনি যদি মনে করেন যে কোথায় চোরাই মাল আছে, তাহলে চোরাই মাল উদ্ধার করার জন্য তিনি তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন ওই কত ধারায়? 98 ধারায়। আর যদি চায় তাহলে 105 ধারা বলছে যে নিজে যেও তল্লাশি কাজ পরিচালনা করতে পারবেন। এই ছিল আমাদের কত ধারা? 105 ধারা। তাহলে আমরা 102, 103, 104, 105 ধারা যে বিষয়গুলো আলোচনা করলাম। 102 হচ্ছে আবদ্ধ স্থানে তল্লাশি, 3টা 1, 2, 3টা উপধারা আছে। 103 আছে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি। এই তল্লাশি এখানে 5টা উপধারা আছে। আর 104 ধারা আর 105 ধারা। 104 ধারা আছে যে বস্তু বা দলিল আদালত উপস্থাপন করবেন, আদালত চাইলে ওই দলিল বা বস্তু কি করতে পারবেন? আটক করতে পারবেন। আবার 105 ধারা বলছে যে আদালত কোনো স্থানে তল্লাশি পরোয়ানা, অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোনো স্থানে কোনো কিছু উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন অথবা তিনি নিজে যেও তল্লাশি কাজ পরিচালনা করতে পারেন। এটা বলা আছে কত? 105 ধারা। এখন আমরা এই ধারাগুলো নিয়ে কিছু প্রশ্ন করব, বা এখানে আমরা 103-এর ক্লোজ 2 ধারা আমরা জব্দ তালিকার একটা কথা বলে আসছি। আমরা জব্দ তালিকাটা সম্পর্কে একটু আলোচনা করি। জব্দ তালিকাটা কাকে বলে, বা এখানে আসে জব্দ তালিকা কাকে বলে, জব্দ তালিকার আইনগত ভিত্তি কী, বা আপনি ডিউটিরত অবস্থায় কোনো স্থানে একটা অবৈধ পিস্তল পেলেন, সেটা কিভাবে জব্দ তালিকা করবেন, এরকম আসতে পারে। আবার আর জব্দ তালিকা কয় কপি হয়? জব্দ তালিকা 3 কপি হয়। তারপরে জব্দ তালিকার বিপি ফর্ম নম্বর কত আসতে পারে? জব্দ তালিকার বিপি ফর্ম নম্বর হচ্ছে 44। তারপর বাংলাদেশ ফর্ম নম্বর কত? 52 76। তারপরে আসতে পারে যে জব্দ তালিকার কয়টা পার্ট? জব্দ তালিকার 5টা পার্ট। এরপরে আসতে পারে যে একটা পূর্ণাঙ্গ জব্দ তালিকা তৈরি করো। তাহলে আপনাদের আগে 5টা পার্ট সম্পর্কে একটু জানতে হবে। আমি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, জব্দ তালিকা। 5টা পার্টে আপনাদের প্রথমে লিখতে হবে সূত্র। এটা কোনো পার্ট না। প্রথমে কি লিখতে হবে? সূত্র। এই সূত্র 2টি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে যদি কোনো মামলা সংক্রান্ত কোনো আলামত পান, তাহলে লিখতে হবে যে অমুক থানার মামলা নাম্বার এত, তারিখ এত। আর যদি মামলা সংক্রান্ত না হয়, আপনি ওই যে টল ডিউটি থাকা অবস্থায় একটা অস্ত্র পেলেন, এটা মামলা সংক্রান্ত না, এটা অবৈধ একটা অস্ত্র পেলেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? যে অমুক থানার জিডি মূলে এই জব্দ তালিকাটা করতে হবে। একটা হচ্ছে মামলার আদেশ মূলে আর একটা হচ্ছে জিডি মূলে। তাহলে আপনাদের সূত্রে কি লিখতে হবে? যদি আমরা জিডি মূলে করি তাহলে লিখবেন যে রমনা থানার জিডি নাম্বার এত, তারিখ এত। এরপরে প্রথম পার্ট লিখবেন যে জব্দ করার তারিখ ও সময়, অর্থাৎ কত তারিখে আপনি জব্দ করতেছেন। মনে করেন আজকের ডেট, তাহলে আজকের ডেট আমাদের কত তারিখ? আজকে হচ্ছে আমাদের 6/11/2025। তাহলে তারিখ হচ্ছে 6/11/2025। সময় কয়টা? আমরা এখন দিলাম 10টা 45 মিনিট, আনুমানিক 10টা 45 মিনিট এরকম দিলেন।
তারপরে জব্দ করার তারিখ ও সময় আমরা পাইলাম। এরপরে আপনারা দিবেন জব্দ করার স্থান, দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে কি বলা আছে? জব্দ করার স্থান। প্রথম পার্টে কি পাইলাম? জব্দ করার তারিখ ও সময়। দ্বিতীয় পার্টে কি পেলাম? জব্দ করার স্থান। অর্থাৎ আপনি এই আলামতটি কোথায় পাইলেন? মনে করেন আপনি গোলাপশার মাজার ওখানে পাইলেন, তাহলে আপনি লিখলেন যে জব্দ করার স্থান হচ্ছে গুলিস্তান গোলাপশার মাজার সংলগ্ন, চৌরাস্তা দিয়ে দিলেন, হয়ে গেল আপনার জব্দ করার স্থান। এরপরে হচ্ছে সাক্ষীদের নাম ঠিকানা, অর্থাৎ এই জব্দকৃত তৃতীয় পার্ট, এই জব্দকৃত মালামাল কোন সাক্ষীদের সম্মুখে আপনি জব্দ করতেছেন। এই যে দুইজন সাক্ষীর নাম, তার নাম, পিতার নাম, ঠিকানা, বয়স, মোবাইল নাম্বার আর জাতীয় পরিচয়পত্র যদি থাকে সব কিছু পারলে আপনি নিয়ে নেবেন, এখানে উল্লেখ করবেন। তাহলে এরপর তৃতীয় পার্টে আমরা কি পেলাম? সাক্ষীদের নাম ঠিকানা। এবারে আসেন চতুর্থ পার্ট, এই যে জব্দকৃত মালামালের পূর্ণাঙ্গ বিবরণী দিতে হবে। জব্দকৃত মালামালের পূর্ণাঙ্গ বিবরণী। এখন 1 নম্বরে লেখেন একটা 9mm পিস্তল আপনি উদ্ধার করলেন। কি পিস্তল? 9mm পিস্তল। এর পাশাপাশি আপনি কি লিখলেন? 2 রাউন্ড গুলি। কি গুলি? 9mm গুলি, এগুলো লিখতে হবে। তারপরে যদি কোনো শূন্য কার্তুজ পান সেটাও লিখতে হবে। প্রত্যেকটা বিষয় যে তারপরে ওর গায়ে কি লেখা ছিল, মেড ইন জাপান না মেড ইন বাংলাদেশ না মেড ইন ইতালি, সব। বা গুলির পিছনে যদি কোনো ইসের দাগ থাকে সেগুলো লিখতে হবে, বা কোনো ফায়ারিং পিন পাওয়া গেলে সেগুলো লিখতে হবে। অর্থাৎ আপনি যে বিষয়গুলো পাবেন প্রত্যেকটা বিষয় 1, 2, 3 করে আপনাকে সুস্পষ্ট লিখতে হবে। এটা হচ্ছে জব্দকৃত মালামালের বিবরণ। পার্ট কত? 4। এবার পার্ট 5-এ বলছে যে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। অর্থাৎ 3-এর যে পার্ট 3-এ যে সাক্ষীদের নাম ঠিকানা লিখলেন, 5-এ এসে আপনাকে কি করতে হবে? ওই সাক্ষীদের পুরা নাম ঠিকানা আপনাকে উল্লেখ স্বাক্ষর নিতে হবে। এটা হচ্ছে পার্ট। আর এরপরে যে তদন্তকারী অফিসার বা প্রস্তুতকারী অফিসার, এই প্রস্তুতকারী অফিসারের নাম ঠিকানা থাকবে, পাশাপাশি তার পুরো ডিজিনেশন, তারপরে থানা, সব কিছু উল্লেখ করতে হবে যে আমি এসআই মোহাম্মদ টিটো সর্দার, বিপি নাম্বার এত, তারপরে এটা রমনা থানা, ডিএমপি ঢাকা, এরকম পূর্ণাঙ্গ বিবরণে থাকতে হবে। তাহলে আপনি একটা পূর্ণাঙ্গ জব্দ তালিকা হবে। তাহলে আমরা জব্দ তালিকায় কি পেলাম? প্রথমে পেলাম যে বিপি ফর্ম নাম্বার কত? 44, সবাই মনে রাখবেন। তারপরে কি পেলাম? বাংলাদেশ ফর্ম নাম্বার কত? 5276। তারপরে জব্দ তালিকা কয় কপি করব? 3 কপি করতে হবে। তারপরে আমরা কি পেলাম? যে সূত্র লিখতে হবে। তারপরে আমরা কি পেলাম? প্রথম খণ্ডে হচ্ছে জব্দ করার তারিখ ও সময়। দ্বিতীয় খণ্ডে আপনার জব্দ করার স্থান। তৃতীয় খণ্ডে সাক্ষীদের নাম ঠিকানা। চতুর্থ খণ্ডে জব্দকৃত মালামালের বিবরণী। পঞ্চম খণ্ডে আমরা কি পেলাম? পঞ্চম খণ্ডে আমরা পেলাম হচ্ছে সাক্ষীদের স্বাক্ষর। আর ষষ্ঠ তো নয়, লাস্টে আমরা লিখব যে আপনার লিপিবদ্ধকারী অফিসারের নাম ঠিকানা, বিপি এবং থানা ও জেলার নাম। এইভাবে লিখলে আপনি একটা জব্দ তালিকা, পূর্ণাঙ্গ জব্দ তালিকা হবে। এর সাথে আপনারা ধারা ব্যবহার করবেন ফৌজদারি কার্যবিধি আইনের 103-এর ক্লোজ 2 এবং পিআরবি 280 বিধি। এটাই ছিল আমাদের পূর্ণাঙ্গ একটা জব্দ তালিকা। তাহলে আমরা জব্দ তালিকা আসলে মনে হয় ইনশাল্লাহ পাবো। আর একটা বিষয় আপনাদের শুরুতে বলছিলাম যে অনেক সময় প্রশ্ন আসে যে গৃহ তল্লাশি পূর্বে, সময়ে, পরে করণীয় কি, এ ধরনের প্রশ্ন আসে। বা অনুসন্ধান কি, অনুসন্ধানে আগে, সময়ে, পরে করণীয় কি, সেম একই প্রশ্ন। এখন আপনার একটা গৃহ তল্লাশির পূর্বে আপনাকে কি কি কার্যক্রম, যে গৃহ তল্লাশি মনে করেন আপনি একটা সংবাদ পেলেন যে রহিমের বাড়িতে চোরাই মাল আছে, এই বাড়িতে আপনি এখন কিভাবে তল্লাশি করবেন, অর্থাৎ পূর্বে আপনি কি কার্যক্রম করবেন, সময়ে আপনি কি কার্যক্রম করবেন, পরে আপনি কি কার্যক্রম, এই তল্লাশির 3টা পার্ট থাকে। তাহলে আমাদের পূর্বে হচ্ছে যদি আমরা সংবাদের ভিত্তিতে জানতে পারি তাহলে হয়তো জেনারেল ডায়েরিতে বিষয়টা লিপিবদ্ধ করতে হবে।
অথবা আপনাকে তল্লাশি পরোয়ানা আনতে হবে। এটা হলো প্রথম কাজ। তাহলে আমাদের হয় জিডি মূল্যে তল্লাশি করতে হবে, নতুবা তল্লাশি পরোয়ানা মূল্যে করতে হবে। জিডি মূল্যে করলে আপনাকে জিডি নাম্বার, যে আমি অমকের গোপন সূত্রিত বা বিশেষ জানতে পারলাম, এই বিষয়গুলো উল্লেখ করে একটা জিডি করে তারপর আপনার ঘটনাস্থলে যাইতে হবে। এটা হলো আপনার বাঁচার জন্য উত্তম পন্থা। তাহলে প্রথমে কার্যক্রম হবে যে আপনাকে তল্লাশি পরোয়ানা বা জিডিতে নোট দিয়ে আপনার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হতে হবে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হতে গেলে প্রথমে আপনার কাজ করতে হবে, পোশাক পরিহিত অবস্থায় থাকতে হবে। তারপরে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হতে হবে। প্রয়োজনীয় কাগজপাতি আপনাকে নিতে হবে। তারপরে ঘটনাস্থলে যে আপনার কি করতে হবে, আপনার ওই আবদ্ধ স্থানটি ঘেরাও করতে হবে। তারপরে 2-3 জন সাক্ষীদের ডাকতে হবে। তারপরে বাড়ির মালিকের অনুমতি নিতে হবে। এই কার্যক্রমগুলো হচ্ছে তল্লাশির আগে। আর যদি বাড়ির মালিক অনুমতি নাই, সেক্ষেত্রে আপনি দরজা জানলাও ভেঙে ভিতরে প্রবেশ করবেন। তা আমরা তল্লাশির আগে কি বললাম, যে পোশাক পরিহিত অবস্থায় যাইতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে হবে, তল্লাশি পরোয়ানা থাকলে তল্লাশি পরোয়ানা সঙ্গে নিতে হবে। তারপরে উক্ত স্থানে যেয়ে কী করতে হবে, ওটা ঘেরাও করতে হবে। তারপরে বাড়ির মালিকের অনুমতি নিতে হবে, সাক্ষীদেরকে ডাকতে হবে, দিনের বেলায় তল্লাশি করতে হবে। রাত্রের বেলায় তল্লাশি করা যাবে, তবে এটা ভয়ের কারণ হয়ে থাকে। এই মনে করেন এই কার্যক্রমগুলো আমরা তল্লাশির শুরুতে করব। তল্লাশির সময় আমাদের কাজ হচ্ছে যে বাড়ির মালিকের সাথে নিয়ে বা সাক্ষীদের সাথে নিয়ে আপনি প্রত্যেকটা স্থান তন্ন তন্ন করে খুঁজতে হবে। তারপরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে যে যদি ওখানে যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয়, ওই যে আমরা যেটা বললাম, তাহলে কি করতে হবে, আপনি তার দেহ তল্লাশি করতে পারবেন। তারপরে আপনার যেটা বলা আছে যে তল্লাশি নির্দিষ্ট স্থানের ব্যতীত অন্য কোনো স্থানেও আপনি তল্লাশি করতে পারবেন না, তল্লাশির সময় এটা। তারপর আবার যে নির্দিষ্ট মালামাল ব্যতীত অন্য কোনো মালামালও হস্তক্ষেপ করতে পারবেন না। যেসব মালামাল পাবেন সেটা মালিকের সম্মুখে একটা জায়গা আপনাকে রাখতে হবে। এই কার্যক্রমগুলো হচ্ছে তল্লাশির সময়ে। আর তল্লাশির পরে আপনার কার্যক্রমগুলো যেটা বলা আছে যে সাক্ষীদের উপস্থিতিতে আপনার জব্দ তালিকা করতে হবে, সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে, বাড়ির মালিককে একটা কপি দিতে হবে। যদি মালামাল জিম্মার প্রয়োজন হয় তাহলে জিম্মা দিয়ে আসতে হবে। না হলে থানায় আইনে আপনি সম্পত্তি রেজিস্টারে অন্তর্ভুক্ত করতে হবে, জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করতে হবে এবং এই জব্দ তালিকার একটা কপি আদালতে প্রেরণ করতে হবে। এই কার্যক্রম হচ্ছে আপনার তল্লাশির পরে। আবার প্রত্যেকটা মালামালের গায়ে কিন্তু লেবেলও লাগাইতে হবে। এই ছিল আপনার তল্লাশির আগে পরের সময়ের আলোচনা। এলো হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনাদের জব্দ তালিকা কাকে বলে, জব্দ তালিকা কয় কপি করতে হয়, তারপরে জব্দ তালিকার নিয়মাবলী এটা বললাম। তল্লাশির আগে কি কাজ করবেন, তল্লাশির সময় কি কাজ করবেন, তল্লাশি পরে কি কাজ করবেন, সেই বিষয়গুলো আলোচনা করলাম। এরপরে আপনাদের কিন্তু আরেকটা প্রশ্ন আমি অর্ডার দিয়ে আসছিলাম শুরুতে, যে আপনি টহল ডিউটিতে থাকা অবস্থায় জানতে পারলেন যে রহিম মিয়ার বাড়িতে কিছু চুরাই মাল আছে, তাহলে আপনি সেটা কিভাবে তল্লাশি করবেন। এটা দুই পদ্ধতিতে আপনি তল্লাশি করতে পারেন। একটা হচ্ছে 98 ধারা মোতাবেক আপনি তল্লাশি পরোয়ানা নিয়ে করতে পারেন, আর একটা হচ্ছে আপনি 165 ধারা মোতাবেক বা 166 ধারা মোতাবেক আপনি বিনা পরোয়ানায়ও তল্লাশি করতে পারবেন। আর তল্লাশি করার কালে যে নিয়মাবলী, এই যে আমি যেটা বললাম যে আপনি প্রথমে যদি বিনা পরোয়ানায় করেন তাহলে প্রথমে জিডিতে এই বিষয়টা এন্ট্রি দিবেন, তারপর সঙ্গীয় ফোর্স নিয়ে যাবেন, সঙ্গীয় ফোর্স নিয়ে যাওয়ার পরে আপনি ওই বাড়ি ঘেরাও করবেন, ঘেরাও করার পর সাক্ষীদের ডাকবেন, তাদের উপস্থিতিতে তার বাড়ি মালিকের অনুমতি নিয়ে এই যে প্রসেসিংটা আগে যেটা বললাম সেটা। আর পরোয়ানা মূল্যে যদি আপনি করতে হয় তাহলে আদালত থেকে আপনাকে 98 ধারা মোতাবেক তল্লাশি পরোয়ানা নিয়ে আপনাকে কার্যক্রম করতে হবে। আর লাস্টে আপনি যদি চোরাই মাল পান তাহলে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে দণ্ডবিধি আইনে 410 ধারা মোতাবেক তার বিরুদ্ধে মামলা রুজু করতে পারবেন। এটা বলা ছিল। এই যে প্রসেসিংটা কিন্তু এখন সব এক। এখন আপনি যদি কোনো জায়গায় মাদক দ্রব্য সন্ধান পান তাহলে সেখানে তল্লাশি করবেন কিভাবে, এই যে সেম একই কথা।
যদি কোথাও যদি অবৈধ অস্ত্র পান তাহলে সেখানে আপনি অবৈধ অস্ত্র আছে বলে সংবাদ পান, সেখানে আপনি কিভাবে তল্লাশি করবেন। যদি তল্লাশি পরোয়ানা নিয়ে করতে চান তাহলে অস্ত্র আইনে 25 ধারা মোতাবেক। আর প্রসেসিং কিন্তু এক, যে বাড়ির মালিককে ঘেরাও করতে হবে, অনুমতি নিতে হবে, সাক্ষীদের ডাকতে হবে, পুরো প্রসেস জব্দ তালিকা করতে হবে, এই পুরো প্রসেসটা কিন্তু। তার আমি কেন আপনাদের গৃহ তল্লাশির আগে পরের সময়ে কেন পড়াইলাম, অর্থাৎ এখন আপনি যে কোনো তল্লাশি কার্যক্রম করতে গেলে আপনাকে এই ধরনের কার্যক্রমগুলো করতে হবে। তাহলে আমাদের এই যে 102, 3, 4, 5 দ্বারা পাশাপাশি জব্দ তালিকা এবং পাশাপাশি কোনো স্থানে তল্লাশির আগে পরে সময়ে করণীয়, বা আপনি সৃজনশীল প্রশ্নতে সংবাদ পেলেন সেটা কিভাবে সেই কাজে যায় তল্লাশি করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। এখন আপনাদের যদি কারোর কোনো এই বিষয়ে কোনো